যতটা বড় তোর বাবা চেয়েছিল। সময়ের স্রোতে তুই বড় হলি, তোর বাবা যেমনটি চেয়েছিলেন। একদিন তোর ঘর আলো করে বউ আর সন্তান এলো, গঠিত হলো তোর পরিবার। কিছুদিন যেতে তুই কেমন বদলে যেতে লাগলি। যেই তোর নাম রেখেছিলাম স্বাধীন, সেই তুই কেমন জানি বৌমার কাছে পরাধীন হয়ে গেলি। কেন যেন বৌমা আমাকে সহ্য করতে পারত না। বাড়িতে আমাকে একটা উটকো ঝামেলা হিসেবেই মনে করত। মাঝে মাঝে তোর কাছে বানিয়ে নালিশ করত আমার নামে। তার রাগ ঝাড়তি আমার ওপর। মা, তাই সহ্য করে নিয়েছিলাম। কিন্তু জানিস, এসব কিছুতে আমার কোনো কষ্ট ছিল না। আমার কষ্ট শুধু এখানে তোর বাবার এত শখ করে রাখা নাম স্বাধীন, সেই নামের মর্যাদা তুই রাখতে পারলি না। কয়েক বছর পেরোতেই আমার ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে। তোকে এখন দেখি বছরে একবার। মাঝে মাঝে তোর বাবার কথা কানে ভাসে। আমি যদি ফিরে না আসি তবে স্বাধীনই তোমাকে আগলে রাখবে। চোখের জল তখন আর আটকে রাখতে পারি না। দেখতে দেখতে আমার বয়স গড়িয়ে এসেছে। ডাক্তার মুখে কিছু বলে না, কিন্তু আমি তো বুঝতে পারি বড়জোর আর টেনে টুনি 2 মাস। জানি না এর মাঝে তোর সময় হবে কিনা। যদি পারিস কবরে একটু মাটি দিতে আসিস। চিন্তা করিস না, তোর কষ্ট করে খোঁজ নিতে হবে না। মারা যাবার খবর ডাক্তার তোকে পৌঁছে দেবে, আমি খুব করে বলে রেখেছি। আজ এ পর্যন্তই থাক। বৌমা আর বাচ্চাদের নিয়ে ভালো থাকিস। তোদের উপর আমার কোনো রাগ নেই, শুধু আফসোস রইল মারা যাবার আগে তোদেরকে আর হয়তো দেখতে পেলাম না। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। ইতি বৃদ্ধাশ্রম থেকে তোর জন্মদাত্রী মা। খোকা, কেমন আছিস? জানি এই পত্রটি তোর ব্যস্ততার মাঝে যন্ত্রণা স্বরূপ। তারপর নির্লজ্জের মতো পত্রটি লিখে ফেলছি। আসলে এই বৃদ্ধাশ্রমের দেয়ালগুলো বড় বেশি প্রাণহীন, তাই এই কাগজের সাথে কিছুক্ষণ কথা বলছি। কাগজের সাথে কথা বলে আনন্দ পাচ্ছি, কারণ কাগজের বিপরীতে তুই আছিস। তুই শুনছিস আমার কথাগুলো। পুরোনো দিনের বেশ কিছু কথা মনে পড়ে যাচ্ছে। তুই যেদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চলে আসলে গ্রাম থেকে, তোর মনে আছে সেদিনের কথা?
গ্রামের মোড়ল থেকে ভিখারি সবাইকে মিষ্টি খাওয়ালাম নিজ হাতে। অথচ তুমি চলে যাবার পরের দিন দু এক দুঃখে ভাত নামেনি গলা দিয়ে। শহর থেকে যেদিন যেদিন তুই চিঠি লিখতি, সেদিন তো আমার আনন্দের শেষ থাকতো না। পাশের বাড়ি মতিন হুজুরকে বসিয়ে তোর চিঠি পড়ে শোনাতাম। আমার অবস্থা দেখে মতিন হুজুর হেসেই খুন হতেন। আমি তখন রাগে চলতাম আর বলতাম, হেসে নাও হেসে নাও, ছেলে যেদিন বাবু হয়ে ফিরে আসবে সেদিন আমিও তোমাকে হেসে দেখিয়ে দেব। বড় পাশ দিলে, চাকরি পেলে, বিয়েও করলে, সবই চিঠিতে জানালে তুই। বড় ইচ্ছে ছিল বউটাকে নিজে তোর হাতে তুলে দেব। জানালে শহরের ব্যাপার, ঝামেলা সারতে গিয়ে আমাকে আর জানাতে পারিসনি। তাই তো কথা, শহরের ব্যাপার, আমি গ্রামের মানুষ। আমি গেলে আর বুঝতামই না। শুনছিলাম চাকরির বাইরে ভালো, ভেবেছিলাম তুই বুঝি একটা ব্যবস্থা করতে পারবি। তোর চিঠির উত্তর না পেয়ে শেষমেশ নিজে কিছু চেষ্টা করলাম, তার পারলাম কই। বুঝিস তো, মোড়লের কাছে বন্ধক, ওকে ছোটানো যেন কেন কথা, বেনায় সব ভেটে ভাটি কেন। শেষ সম্বল, কিছু ঠিকানা আর টাকা হাতে করে চললাম শহরের উদ্দেশ্যে। শহরে খুঁজে পেতে কষ্ট, বহু কষ্টে তোর ঠিকানা খুঁজে বের করলাম। সে কি রাজকীয় বাড়ি রে বাবা, দেখলে চোখ ধাঁধিয়ে যায়। বাবা আমাকে ঢুকতে দিল না। রাতে তুই গাড়ি নিয়ে এলি, আমাকে দেখে হতভম্ব হলি, একটু যেন বিরক্ত হয়েছিল। কিন্তু তোকে দেখে যে আমার প্রাণটা জড়িয়ে গিয়েছিল তা তো তুই জানিস না। ভেতরে নিয়ে গেলি আমাকে, বৌমাকে দেখলাম, দাদু ভাই দিদি ভাইদেরকে দেখলাম। আমার যে কি ভালো লাগছিল রে তখন জানিস। মনে হচ্ছিল পুরো গ্রামবাসীকে ডেকে এনে দেখাই, এই দেখ আমার বৌমা আর নাতি নাতনিদের দেখ। জান্নাতের হরি দেখেছিস কখনো? দেখিসনি তো, দেখে নে, মন ভরে দেখে নে। পরের দিন জানে পুরনো বাড়িতে নিয়ে এলি, বললে, বাবা আজ থেকে তুমি এখানে বেড়া ভাবত। মনটা কেমন কামড় দিয়ে উঠেছিল তখন। তোদেরকে চোখের সামনে না দেখে থাকতে হবে। এই সেই বৃদ্ধাশ্রম, সেই পুরনো বাড়ি, ভালোই আছে। শুধু তোদেরকে না দেখে একটু কষ্ট। বৌমার বাচ্চাগুলোকে দেখেছি, তা প্রায় বছর 3 তোকে বলেছিলাম একদিন নিয়ে আসতে। কি করবো বয়সে আমার যে আর একা একা
বড় খালি খালি লাগে। ভালো থাকিস রে খোকা, ভালো থাকিস, ভালো থাকিস। ইতি মা, আজ প্রথম তোমাকে চিঠি লিখছি। তোমাকে চিঠি লিখছি, তাও আমি। কোনোদিন কি কল্পনাতে ছিল? অথচ দেখো কত সহজভাবেই না টেবিলে বসলাম, কলম তুলে নিলাম হাতে। আজকাল রাতে ঘুম আসে না, প্রায় একটা কষ্ট দলা পাকিয়ে এসে মুখের কাছে থেমে যায়। হাসানের কথা ভেবে, নিজের কথা ভেবে, আর তোমার কথা ভেবে। তোমার মেয়ে এখন সুগৃহিণী হয়েছে, এত বড় বাড়ি, এত কাজের লোক, তাও দেখো তার কত কাজ। একটা সময় ছিল যখন কাজই ছিল আমার প্রাণ। কাজকে ভালোবাসতে শিখেছিলাম তোমাকে দেখে। এখন কেমন যেন ঘোরের মধ্যে করে যাই। সকালে ঘুম থেকে উঠে হাসানকে অফিসে পাঠানো, তারপর ও চলে যাবার পর সংসারের আর সবাইকে দেখতে দেখতে আমার সময়টা কখন যে চলে যায় নিজেই টের পাই না। মা, আমি পারলাম না তোমার মায়ের মতো হয়ে গড়ে উঠতে। যে স্বপ্ন, যে আশা নিয়ে তুমি আমাকে গড়ে তুলেছিলে, তার সবটুকুই আমি নিজের হাতে গলা টিপে মেরেছি। আমার এখনো মনে পড়ে সেদিনের কথা। হাসপাতাল থেকে বাবার লাশ আসার পর তুমি আমাকে ছেলে মানুষের মতো জড়িয়ে ধরে কেঁদে বলেছিলে, মারে আমার খুব কষ্ট হচ্ছে। আসলে মা, সারাটা জীবন তুমি শুধু কষ্টই পেয়ে গেলে। বাবা মারা যাবার পর থেকে শুরু হলো আমাকে নিয়ে তোমার সংগ্রাম। প্রথমে চাচারা আমাদের বাসাটা নিয়ে নিতে চাইল, কিন্তু কি এক ক্ষমতায় যে তুমি তা রুখলে, তা আজও আমি ভেবে পাই না। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, তোমার এত সাধের বাসা থেকে আজ তুমি নিজেই বিতাড়িত। তোমাকে পড়ে থাকতে হচ্ছে বৃদ্ধাশ্রমে, স্বজন পরিজন ছাড়া অবাঞ্ছিতের মতো। মা, আমি জানি তোমার মেয়ে হিসেবে আমি তোমার জন্য কিছুই করিনি, কিন্তু বিশ্বাস করো মা, তোমার অমতে হাসানকে বিয়ে করার সময় আমি কখনো বুঝিনি এমন একটি দিন, একদিন আমাকে দেখতে হবে। আর তাই না জেনে বিয়েটা করেছিলাম। প্রথম দিকে সব ভালোই চলছিল, যদিও তোমাকে আমার কাছে রাখার ব্যাপারে আমি ওর কোনো আগ্রহ দেখতাম না। কিন্তু তারপরও আমি তেমন একটা কষ্ট পাইনি, কারণ তুমিই আসতে চাইলে না, থাকতে চাইলে নিজের মতো। তোমার চিরদিনের সেই চেনা স্বাধীন চেতা রূপটা আমি জানতাম, তাই আর বাধা দেয়নি। কিন্তু আস্তে আস্তে হাসান বদলে যেতে শুরু করল। আমি মিলাতে পারছিলাম না এই হাসানের সাথে আমি বিশ্ববিদ্যালয়ে এতগুলো রঙিন দিন কাটিয়েছি। আমি যা ভয় পাচ্ছিলাম শেষ পর্যন্ত তাই হলো। ও বলে বসলো আমাদের বাড়িতে ওর চাই। তুমিও জানি কোত্থেকে শুনে
নিজেই বাড়ি ছেড়ে নিজের আশ্রয় খুঁজে নেবে। এতটুকু হলেও না হয় ঠিক ছিল। আমার অজান্তে ও কোম্পানির জন্য তোমাকে হুমকি দিয়ে বাড়ি লিখিয়ে নিল। সেই বাড়ি, যে বাড়ির বারান্দাতে তোমার কোলে মাথা রেখে আমি গল্প শুনতাম। সেই বাড়ি, যে বাড়িতে তুমি প্রতিদিন সন্ধ্যা শেষে বাড়ি ফিরে চাকরি না পেয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে। সেই বাড়ি মা, যে বাড়ি ছিল আমার বাবার শেষ স্মৃতি। মা গো, তোমার এখনো রাগ পড়েনি আমার উপর থেকে? একটা ভালো জানতে ইচ্ছা করে না আমি কেমন আছি? ওরা তোমার ঠিক মতো যত্ন নেয়? তোমার চুল টেনে দেয় রাতের বেলা আমি তোমাকে যেভাবে চুল টেনে দিতাম? শীত আসছে, ঠিক মতো যত্ন নিও নিজে, খাওয়া দাওয়া করো ঠিক মতো। আমি জানি সবকিছুর জন্য আমিই দায়ী, তাও পারলে তোমার এই অকৃতজ্ঞ মেয়েটাকে ক্ষমা করে দিও। তোমাকে খুবই দেখতে ইচ্ছা করে মা, কিন্তু কোন মুখে যাই বলো? তাই তুই মুঠোফোনের যুগে তোমাকে নিয়ে চিঠি লিখতে বসেছি। আমাকে উত্তর দিও, তোমার হাতের লেখা ছুঁয়ে দেখব। যদিও আমার অধিকার নেই চিঠির শুরুতে যে কথাটা অনেকবার লিখতে গিয়েও পারিনি, তা এখন লিখছি। কেমন আছো মা তুমি? কেমন আছো? মায়ের কান্দন যাবতীবন, দু চার দিন বনের কান্দন ঘরের রমণী কান্দন, দুই একদিন পর থাকব দুঃখের দরদে আমার জানন। খোকা, আজ তোর জন্মদিন। এই নিয়ে তুই 38 বছরে পড়লি। 38 বছর, সময় খুব দ্রুত যায়, তাই না রে খোকা? এই যে দেখ, আমি আজ তোদের ছেড়ে 10 বছর ধরে এখানেই পড়ে আছি। আমার এখন তা মনেই হয় না। তোকেও দেখি না অনেক বছর। সেই যে রেখে গেলি, আর এলি না। জানি না কেন। তোর ওপর তো আমার কোনো রাগ নেই। আমি যে মা, সন্তানের উপর মা কি রাগ করে কখনো? জানিস খোকা, তুই তখন অনেক ছোট, এতটুকু। তোকে হাঁটতে শেখাতে চেষ্টা করি। তুই হাঁটবি, আমি দেখব। এ যে কি আনন্দে! আমার আঙুল ধরে ধরে তুই দাঁড়াতে চেষ্টা করতি, শক্ত করে ধরে থাকতি, পাছে পড়ে যাস। তোর মনে আছে
তারও অনেক বছর পর আমি যখন হাঁটার শক্তি হারিয়ে ফেলেছিলাম, তখন একদিন সবার মাঝে পড়ে যাচ্ছিলাম। তখন তোর হাতটা শক্ত করে ধরতেই তুই ছাড়িয়ে নিলি, সবার মাঝে আমাকে পড়ে যেতে দিলি। তবে যাই হোক, আমি কিন্তু কিচ্ছু মনে করিনি সেদিন। আমি যে তোর মা। খোকা, এখানে অনেকেই আমার মতো থাকে। প্রথম প্রথম বড় একা একা লাগতো। তখন তোর সেই ছোট্টবেলার মুখটা মনে করে কাঁদতাম, যেই মুখে তুই প্রথম মা বলে রেখেছিলি। তোর আধো আধো বল শুনে আমার যে কি আনন্দ লাগতো, তোকে কি করে বোঝাই বলতো। সেই তুই তোর ছেলের জন্মদিনে কথা বলতে পারি না, এজন্য সবার মাঝে কিভাবে আমাকে ছোট করলি। আমি কিছুই মনে করিনি, আমি যে তোর মা। খোকা, তোর জন্ম হলো 8 মাসে। তুই খুব দুর্বল ছিলি, বুকের দুধ নিতে পারছিলি না। ডাক্তাররা প্রায় আশা ছেড়েই দিয়েছিল। আমি কিন্তু ছাড়িনি। আল্লাহর কাছে দিন রাত তোর জন্য দোয়া করেছি। তুই ধীরে ধীরে সুস্থ হয়ে গেলি। আমি তোকে তোয়ালে দিয়ে মুড়িয়ে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলাম। সেই বাড়ি আজ যেখানে তুই থাকিস, কিন্তু আমি না। বড্ড মনে পড়ে মাঝে মাঝে। খোকা, অনেক কথা লিখে ফেললাম। জানি তোর এসব পড়ার সময় হবে না, হয়তো বা খামই খুলবি না, ফেলে দিবি অযত্নে অবহেলায়। আমি কিছুই মনে করব না। তুই ভালো থাকিস। ইতি বৃদ্ধাশ্রম থেকে তোর মা। জুলাই মাসের 3য় সপ্তাহ। বছরের এই সময়টা সারা দেশে প্রচুর বৃষ্টিপাত হয়। সেদিনও হচ্ছিল। বৃদ্ধাশ্রমের ঘরে বৃদ্ধ হাবিবুর রহমান সাহেব সারাদিন বৃষ্টি থামবার অপেক্ষায় থাকলেও বৃষ্টি থামল না। বরং বিকেলের দিকে বৃষ্টির সাথে সাথে ঝড় শুরু হলো। তিনি ঘড়ির দিকে তাকালেন। বিকেল 4:21। 6টার সময় পোস্ট অফিস ঘর বন্ধ হয়ে যায়। পিয়ন নিবারণ
চিঠি আনলে এতক্ষণে নিশ্চয়ই চলে আসতো। আজ বৃহস্পতিবার। হাবিবুর রহমান প্রতি বৃহস্পতিবার তার স্ত্রীর চিঠি পেলেও গত বৃহস্পতিবার পাননি। তাই আজকের চিঠির জন্য তিনি ব্যাকুল হয়ে বসেছিলেন বৃষ্টি থামবার জন্য। আজ যদি না পান তাহলে চিঠির জন্য তাকে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি যাই হোক না কেন, তিনি শুধু জানেন আজ মারা গেলেও তাকে পোস্ট অফিসের বারান্দায় গিয়ে তার স্ত্রীর চিঠি পড়েই মারা যেতে হবে। স্ত্রী আফরোজা বেগমকে অনেক ভালোবাসেন তিনি, কিন্তু 3 ছেলেকে মানুষ করতে গিয়ে ভালোবাসার প্রকাশটাই করা হয়নি কখনো। পরিবারকে টিকিয়ে রাখার জন্য কি করেননি তিনি? গ্রামের স্কুলে শিক্ষকতা করে যা উপার্জন করেছেন সব বিনা সংকোচে ঠেলে দিয়েছেন। স্ত্রীর গয়না, নিজের ভিটেমাটি সব বিক্রি করে কাউকে বানিয়েছেন ম্যাজিস্ট্রেট, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শেষে ছোট ছেলেটাকে ডক্টরেট করিয়েছেন জার্মানি থেকে। বড় 2 ছেলে চাকরি পেয়ে বিয়ে করে গৃহত্যাগী হয়েছে। ছোট ছেলে দেশে ফিরেছে, সেও বড় 2 ভাইয়ের মতো চাকরি বিয়ে সব করেছে। তারা নিজেদেরকে গুছিয়ে নিলেও হাবিবুর রহমানের আর নিজেকে গোছানো হয়ে ওঠেনি। ছেলেদের বড় বড় ফ্ল্যাটে জায়গা হয়নি তার কিংবা তার স্ত্রীর। পোস্ট অফিসের বারান্দায় গিয়ে নিবারণ পিয়নকে খুঁজতে থাকেন হাবিবুর রহমান। পোস্ট অফিসের ঘর বন্ধ দেখে তিনি ক্লান্ত ভঙ্গিতে যখনই বারান্দায় বসেন তখন পেছন থেকে পিয়ন নিবারণ তাকে ডাক দিয়ে বলে, কেমন আছেন কাকা? দেখো তো বাবা, আমার কোনো চিঠি এসেছে নাকি? না কাকা, এই সপ্তাহ আপনার নামে কোনো চিঠি আসেনি। এমন তো হবার কথা নয় বাবা নিবারণ, তুমি না হয় আরেকবার দেখো। না কাকা, আমি ভালো করেই দেখেছি। এর আগেও তো আপনাকে চিঠি দিয়েছি, আসলে দেবো না কেন বলেন? এটাই তো আমাদের কাজ। কিন্তু একটা সপ্তাহ পার হয়ে 2 সপ্তাহ হয়ে গেল, তবু চিঠি হলো না। এমন তো হবার কথা নয় নিবারণ, তুমি না হয় আরেকবার কষ্ট করে দেখো বাবা। আচ্ছা কাকা, আসুন আসুন, আমার সঙ্গে আসুন। এই যে দেখছেন, এইখানে সব চিঠি থাকে, আপনি নিজেই খুঁজে দেখুন। হাবিবুর রহমান সব চিঠি যত্ন করে খুঁজতে লাগলেন। 1 বার 2 বার এভাবে বহুবার, কিন্তু কোনো চিঠি পেলেন না তিনি। কাকা, কোনো চিঠি কি পেলেন? না বাবা, কোনো চিঠিই পাইনি। কাকা, আপনাকে চিঠি লাগে কে? কাকি তো, তাই না? হ্যাঁ বাবা, তোমার কাকি। কাকা, আপনার কোনো ছেলে মেয়ে নেই? ছেলের কথা শুনতে হাবিবুর রহমানের বুকের ভেতরটা কেমন করে ওঠে। তিনি অন্য মনস্ক হয়ে ওঠেন। পিয়ন নিবারণ তাকে আবারও জিজ্ঞেস করে, কাকা, আপনার কোনো ছেলে মেয়ে নেই? না বাবা, আমার কোনো ছেলে মেয়ে নেই। হাবিবুর রহমান উঠে দাঁড়ালেন। অনেক দূর হেঁটে এসে ক্লান্ত তিনি, তবুও অপেক্ষা করতে চান না একটুকু। সন্তান বিষয়ে যে কোনো প্রশ্নই এড়িয়ে যান তিনি। ছেলেরা তাকে দেখল না, তার খোঁজ নিল না,
তবুও তিনি চান না তারা কষ্টে থাকুক, তাদের অপমান হোক, বরং বেঁচে থাকুক, চিরজীবন বেঁচে থাকুক। হঠাৎ পিয়ন নিবারণ হাবিবুর রহমানকে পিছন থেকে ডাক দিল। কাকা, ও কাকা, একটু দাঁড়ান।